নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগ দেবার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায়। গত 25শে বৈশাখের প্রাক্কালে যে গ্রন্থ নিয়ে যাত্রা শুরু করেছিলাম, মৈত্রেয়ী দেবী রচিত রবীন্দ্র স্মৃতিকথা মংপুতে রবীন্দ্রনাথ, এই 22শে শ্রাবণের কাছাকাছি এসে সেই পর্বের সমাপ্তি ঘোষণা করব এর শেষ পর্বটি দিয়ে। এর আগের যে পর্বগুলি ছিল, এই পর্ব তার মতো আনন্দমুখর নয়। লেখিকা তার নিবেদনে লিখছেন, 1940-এর সেপ্টেম্বরে অসুস্থ শরীরে মংপুর মতো ডাক্তারহীন গণ্ডগ্রামে আসা উচিত হবে না বলে প্রথমে কালিম্পং এলেন। কথা ছিল একটু সুস্থ হয়ে মংপু আসবেন, কিন্তু তা আর হল না। হঠাৎ দারুণ অসুস্থ হয়ে পড়লেন। 28শে সেপ্টেম্বর অজ্ঞান অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হলো। সেই ভীষণ সংকটাপন্ন এবং বিষাদদীর্ণ যে ঘটনা, তারই চিত্র বর্ণিত করেছেন মৈত্রেয়ী দেবী। সেই স্মৃতিকথায় স্মরণ করেছেন সেই ঘটনাগুলি। এই নিবেদনে আরও বলা আছে একটি কথা। লেখিকা স্বয়ং বলছেন, আর একটি কথা এখানে জানানো কর্তব্য যে আমার এই রচনা যদিও তিনি বারবার দেখতে চেয়েছেন, রহস্য করেছেন, কিন্তু কখনো দেখেননি। যে কথাগুলি নিতান্ত ঘরোয়াভাবে বলেছেন, যে কথা ছাপাতে গেলে তিনি হয়তো অন্যভাবে বলতেন, তাও এখানে থাকতে পারে। ঘরের কথা হাটের মাঝখানে এলো, অপরাধ ঘটা অসম্ভব নয়। তবু তার মুখের কথায় সমস্ত দেশের অধিকার স্মরণ করে এই ডায়েরি প্রকাশ করলাম। তাহলে শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৈত্রেয়ী দেবী রচিত রবীন্দ্র স্মৃতিকথা মংপুতে রবীন্দ্রনাথের শেষ পর্ব। আমাদের সেই সুখস্বর্গের পঞ্চম অঙ্ক পূর্ববর্তী 4টি পর্বের সঙ্গে এতদিন যোগ করিনি। সেখানে যবনিকা পড়ল জীবনের উজ্জ্বলতম অংশকে আড়াল করে। কবি বলতেন, জীবনের পালা বদল, একটার পর একটা পালা, তাতে পাত্রপাত্রী পৃথক, সুখ দুঃখের চেহারা আলাদা। এমনি করে চলতে চলতে তারপরে চরম যবনিকার ওপারে একেবারে নূতন নাট্যে প্রবেশ। মংপুর 22 বছরের জীবনে এ পুণ্যসঙ্গের 4 বছরের জীবনোৎসব। সে অধ্যায়ের ছেদ পড়ল পঞ্চম অঙ্কে। এ অঙ্ক তাই সুখের নয়। এর পরের একটি বছরের করুণ দীর্ঘশ্বাস ভুলতেই চেষ্টা করেছি বরাবর। বিশেষ তাঁর স্মৃতির দ্বীপ মহোৎসবের উজ্জ্বল সমারোহেই জ্বালাতে চেয়েছি, তার শেষ শিখার ছায়াটুকু মুছে ফেলে। কারণ দীর্ঘদিন যখন স্নেহের বেদনা ছিল তীব্র, তখন সেই শোকাহত স্মৃতির মধ্যে নিজের পক্ষেও প্রবেশ করা ছিল দুঃসাধ্য। আজ 15 বৎসর উত্তীর্ণ হয়ে এলো। মৃত্যুশোকের তীব্রতা হ্রাস হয়ে এসেছে। গুরুদেবের সেই কথার সত্যতা অনুভব করছি। মৃত্যু সে মরে মরে আপনাকেই মারছে, আপনাকেই সরাচ্ছে। বিচ্ছেদ বেদনাকে পরম রমণীয় করে তোলবার মধুর মন্ত্র তাঁর কাব্যের ভিতর দিয়ে জীবনে এসে পৌঁছচ্ছে। আজ তাই তাঁর সঙ্গে চিরবিচ্ছেদের দিনগুলি স্মরণে কোনো ভয়াবহতা নেই। সে যেন সন্ধ্যার দিগন্ত প্রসারী অস্তরাগের মতো ছড়িয়ে আছে সমস্ত সত্তার উপরে। আসন্ন রাত্রির জন্য উদ্বেগ তাতে নেই। আছে শুধু এক বিষাদমগ্ন আনন্দ স্বাদ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন।
গত গ্রীষ্মে যখন 25শে বৈশাখের উৎসব শেষ করে কবি কালিম্পং ফিরলেন, ফেলে রেখে গেলেন প্রত্যাবর্তনের আশ্বাস। গচ্ছিত রইল গরম কাপড় 2 বাক্স। বললেন বারবার এই বোঝা বয়ে নিয়ে আসবার দরকার নেই, ফিরবই তো আবার কালিম্পং থেকে। অবশ্য সেবার কালিম্পং থেকেই সোজা কলকাতায় চলে যেতে হলো, আর মংপু ফেরা হলো না। কিন্তু গরম কাপড়ের বাক্স তার সাজানো ঘরের পাশে রইল সেপ্টেম্বরের প্রত্যাশায়। আগস্ট মাসে সমাবর্তন উৎসব হলো। যখন অক্সফোর্ডের ডিগ্রি দিতে এলো সদল বলে বিদ্যুৎ সমাজ, আমায় লিখলেন, আমার পরিত্যক্ত বেশবাস আমার কাছে পাঠাবার জন্য জোড়াসাঁকোর ভোলানাথ বাবুর উপরে ভার দিতে পারো। সবচেয়ে সন্তোষের বিষয় হবে যদি সেগুলি হাতে করে আনতে পারো। যদি অসম্ভব হয় ফিরিয়ে নিয়ে গেলেও তার ক্ষতি আমি অনুভব করব না। অভাবের উপলব্ধি যে কতটা আপেক্ষিক সে সম্বন্ধে তুমি যদি মনস্তত্ত্বমূলক একটা প্রবন্ধ লিখতে পারো, সেটা অভিনিবেশপূর্বক আলোচনার যোগ্য হতে পারবে। কোনো কিছু লেখবার মতো অবস্থা আমার নয়। ইতি 8ই শ্রাবণ 1346। স্নেহাসক্ত রবীন্দ্রনাথ। এরই ঠিক 1 বছর পরের 22শে শ্রাবণ তাঁর তিরোধান দিবস। সে কথা তখন কিছুই আশঙ্কা করতে পারিনি। গরম কাপড় শান্তিনিকেতনে ফিরল না। ব্যবস্থা পাকা হলো মাসখানেক পরে মংপু আসবেন, যখন সেখানে সবে শীতের আমেজ লাগে মেঘমুক্ত আকাশে, যখন প্রথম ঘরের কোণে মোটা মোটা জংলি কাঠে লগফায়ার জলে বিলিতি ছবির দৃশ্যগুলি মনে পড়িয়ে, আর যখন চেরি ফুল ফোটে বনের পীত বসনের মাঝে মাঝে গোলাপি ছোপ লাগিয়ে। প্রতিদিন অপেক্ষা করে আছি, আজ হয়তো সঠিক খবর আসবে। একটি মধুর আশা নিয়ে আজ হয়তো চিঠি পাব, কবে আসবেন সে সংবাদ বহন করে। এমন সময় আমার মা জানালেন, গুরুদেব মংপু যাবার পথে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোয় এসেছেন জেনে আমরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে মীরা দেবীও উপস্থিত ছিলেন। আমাদের সামনেই ডাক্তার রায় কবিকে দেখতে এসেছিলেন। তাঁর মতে ওর এখন পাহাড়ে যাওয়া উচিত নয়। সকলেই তাঁকে পাহাড়ে যেতে নিষেধ করছে, কিন্তু তিনি বোধহয় তা শুনবেন না। বলছেন মংপু যাব যখন স্থির করেছি তখন যাবই। তাছাড়া তারা কত আশা করে আছে। অতএব আমরা মনে করি তুমি অবিলম্বে তাঁকে বারণ করে লিখবে। আমরা অবশ্য কিছু বলতে পারিনি। যে কারণে মা কিছু বলতে পারেননি সেই কারণে ইতস্তত করে আমার 2-1 দিন দেরি হলো। তাছাড়া আমিও জানতুম যা তিনি স্থির করেছেন তা করবেন নিশ্চয়। এমন সময় হঠাৎ কালিম্পং থেকে চিঠি পেলুম। কল্যাণীয়া সুমিত্রা, শরীর খারাপ। ডাক্তার এখানে আসতে নিষেধ করেছিলেন, কিন্তু আমাদের বঙ্গীয় সমতট অত্যন্ত অসহ্য। শরীরের দুর্লক্ষণের না উপশম হওয়া পর্যন্ত নির্ডাক্তার দেশে যাওয়া নিরাপদ নয়। তুমি যদি আসতে পারো খুশি হব। আমার অবস্থাটা বুঝতে পারবে। গল্পটাও শোনবার অবকাশ হবে। 2টো গরম জামা এবং লুঙ্গি শীতবস্ত্ররূপে আমাকে দান করলে পুণ্যভাগিনী হবে। যদিও যথেষ্ট কাপড় আছে, যথেষ্ট ঠান্ডাও লাগছে না। লেখাপড়া 2 বন্ধ করে জীবনমৃত অবস্থায় আছি। স্নেহাসক্ত রবীন্দ্রনাথ। ঈষৎ নিরস হলেও মনে মনে সান্ত্বনা পেলুম। এত কাছে যখন এসেছেন, একটু সুস্থ হয়েই আমার ঘরে আসবেন। 2-3 দিনের মতো ব্যবস্থা করে আমি 4 বছরের মিঠুয়াকে নিয়ে কালিম্পং রওনা হলাম। বাড়ি পৌঁছবার আগে পথে মহাদেবের সঙ্গে দেখা, একটি খালি ওষুধের বোতল নিয়ে চলেছে। এসে পড়েছেন, ভালো হয়েছে। বাবা মশায়ের শরীরটা ভালো নেই। যতদিন তিনি আমাদের মাঝখানে ছিলেন ততদিন প্রাণরসে এমন পূর্ণ ছিলেন, অজর চিত্তের প্রভায় এমন উজ্জ্বল ছিলেন যে তাঁর বয়স যে 80-র কাছে পৌঁছেছে এবং যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে তা হয়তো কারো মনেই থাকতো না। সেই জন্যই খুব সম্ভবত এরকম অরক্ষিত অবস্থায় 2-1 জন ভৃত্যমাত্র সম্বল করে
অসুস্থ প্রতিমা দেবীর কাছে কালিম্পংয়ে আসতে বাধা পাননি। রথীন্দ্রনাথ গিয়েছেন পতিশরে জমিদারিতে। প্রতিমা দেবী আছেন ভৃত্যবাহিনী নিয়ে কালিম্পংয়ে। উপযুক্ত রক্ষক সেখানে কেউ নেই। কালিম্পংয়ে গৌরীপুর ভবন বিরাট অট্টালিকা, কিন্তু পাহাড়ি দেশের মতো কাঠের নয়, বেশিরভাগ সিমেন্টের, তাই একটু ঠান্ডা। ঘরে ঢুকে দেখি ক্লান্ত শরীর এলিয়ে বসে আছেন। আমার সঙ্গে আমার সদ্য ম্যাট্রিক পরীক্ষা উত্তীর্ণা ভাগ্নি রেণু ছিল। তাকে দেখে ঈষৎ হেসে বললেন, তোমাদের বিদ্যার কথা শুনলে ভয় করে, আমি তো ম্যাট্রিক পাশ করতে পারিনি। সেই সময়েই ল্যাবরেটরি গল্পটা সবে লেখা শেষ হয়েছে। একটা গল্প লিখেছি, ইচ্ছা ছিল তোমাকে পড়ে শোনাবো, কিন্তু সে আর হবে না। কেন হবে না? আজ শরীরটা ক্লান্ত আছে, কাল কি পরশু হবে? আমি তো এখানে রইলুম। সে আর হবে না। তার চেয়ে এসো, তোমাকে কয়েকটা কবিতা শোনাই। দ্বিপ্রহরের ঘণ্টা বাজল। সবাই বসেছি খাবার টেবিলে। এমন সময় মহাদেব দৌড়ে এলো। বাবা মশাই ডাকছেন। তোমরাও কিন্তু সব সময় শুনতে পাও না। আমি চৌকি থেকে উঠতে গিয়ে পড়ে গেলুম। সে কি, পড়ে গেলেন? হ্যাঁ, পতন হলো। অধঃপতন থেকে রক্ষা করবার জন্য তোমরা তো কেউ ছিলে না। তখন বসবার ঘরের চৌকি থেকে শোবার খাটে এসে তাকিয়া ঠাসান দিয়ে বসেছেন। খাটে বালিশে পিঠ দিয়ে বসাই তাঁর বরাবরের অভ্যাস ছিল। রাত্রেও ওইভাবেই অনেক সময় বিশ্রাম করতেন। ইদানিং চলাফেরা করতে গেলে বার্ধক্যে নুব্জ দীর্ঘদেহ টলমল করতই। ৩-৪ বার পড়েও গিয়েছিলেন। কাজেই এখনো সেটা কোনো বিশেষ অসুস্থতার লক্ষণ বলে মনে করলাম না। মৃদু হেসে বললেন, তুমি আমার নতুন গল্পটা এখানে স্থির হয়ে বসে পড়ো। তুমি তো কাব্য রসিকা, তোমার মতামত চাই। আমি যদি পড়ে শোনাতে পারতুম তাহলে ভালো লাগাতে পারতুম, কিন্তু সে আর হয়ে উঠবে না। তাই নিজেই পড়ে দেখো। যদি অশ্লীলতা দোষ পাও তাহলে রুষ্ট হয়েও না। হে আদর্শবাদিনী, ওর ভিতরের আদর্শটি খুঁজে দেখো। আমি গল্পের খাতাটি নিয়ে বসলুম। দুপুর গড়িয়ে গেল। কবি তন্দ্রাচ্ছন্ন হয়ে রইলেন। মাঝে মাঝে ২-১ বার ওঠবার চেষ্টা করতে বনমালী ও আমরা ধরে নিয়ে গেলাম, কিন্তু সেই সম্পূর্ণ নীরবতা ও তন্দ্রার ঘোর যে রোগের পদক্ষেপ তা বুঝতে সময় লাগল। বিকেলবেলা কালিম্পংয়ের একমাত্র বাঙালি ডাক্তার ডক্টর দাশগুপ্ত এলেন। সকালে তিনিই ওষুধ দিয়েছিলেন। ততক্ষণে দেখছি শরীর তাঁর বেশ এদিয়ে পড়েছে। উঠতে গেলে নিজের ভার রাখতে পারছেন না। আচ্ছন্নভাবে যেন একটা কিসের ঘোরে আছেন। আমাদের কথা শুনতে পাচ্ছেন কি না তাও বুঝতে পারছি না, যদিও দেখছি ভিতরে জ্ঞান আছে, দরকার মতো ওঠবার চেষ্টা করছেন। ডাক্তারবাবু, উনি শরীরের ভার রাখতে পারছেন না কেন? সারাদিন তো কিছু খাননি, তাই দুর্বল হয়ে পড়েছেন। এ কথা আমার বিশ্বাস্য বোধ হলো না। একদিনের উপবাসে এমন দুর্বলতা আসতে পারে না। তখন অবশ্য কিছুই বুঝতে পারিনি যে ভিতরে যে বিষম রোগের জড় আছে তাই মূল বিস্তার করেছে। এই আচ্ছন্ন ভাব রোগের বিষক্রিয়ায়, এর নাম কোমা। রাত্রে প্রতিমাদিরও জ্বর উঠল। তখন সেপ্টেম্বর মাস। পাহাড়ে হাওয়ায় প্রথম ঠান্ডার আমেজ লেগেছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। প্রকাণ্ড প্রাসাদ নিঝুম ঘুমন্ত। খাটের একপাশে মাটিতে কম্বল বিছিয়ে বসে আছি। তাকিয়ে আছি তন্দ্রাচ্ছন্ন নিঃসাড় মহাপুরুষের দিকে। তখন রাত্রি প্রায় 2টো বাজে। ধীরে ধীরে চোখ মেলে চারিদিকে দেখলেন। আমায় ভূমিশয্যায় দেখে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এসেছিলে কাব্যচর্চা করতে, পড়ে গেলে রোগ পরিচর্যায়। এখন সেখানে কি হবে? আমি তো কিছুদিন থাকবো বলেই এসেছি। হাতের ইশারা করে দেখালেন দৌড়। আবার ফিরে গেলেন সেই মহা অচৈতন্যে। অশুভ রাত্রি একভাবে প্রভাত হয়ে এলো। প্রতিমাদি বললেন, আমার বিশ্বাস এ ওর পুরনো রোগের আক্রমণ, অজীর্ণ বা অন্য কিছু নয়। সকালবেলা কালিম্পং হাসপাতালের ছোকরা সাহেব ডাক্তার এসে দেখে গেলেন।
ওষুধপথ্য সম্বন্ধে নূতন কোনো নির্দেশ পাওয়া গেল না। প্রতিমা দেবী চিন্তিত হয়ে পড়লেন। নির্ভরযোগ্য কোনো পুরুষ সহায় নেই, মংপুও 25 মাইল দূরে। আর সেই পাণ্ডববর্জিত দেশে তখন টেলিফোনেও যোগ ছিল না। টেলিগ্রাম অফিসও ছিল 7 মাইল দূরে রিয়াং স্টেশনে। যানবাহনও যাতায়াত করে না। ডাকের ব্যবস্থা প্রাগৈতিহাসিক। ডাক্তার সেনের কাছে চিঠি দিয়ে একজন লোক পাঠিয়ে দিলাম। সে লোক 25 মাইল হেঁটে চিঠি নিয়ে যাবে। তারপর চলল কলকাতায় টেলিফোন করবার জন্য ধস্তাধস্তি। পোস্ট অফিস থেকে ট্রাঙ্ক কল করবার ব্যবস্থা। 2-3 ঘন্টার চেষ্টায় খবর পাওয়া গেল রথীন্দ্রনাথ পতিশ্বরের জমিদারিতে প্রতিমা দেবীর নির্দেশ অনুসারে শান্তিনিকেতনে ও শ্রীযুক্ত মহলানবিশকে বরাহনগরে খবর দিতে বলে দিলাম। বেলা 12টা নাগাদ বাড়ি ফিরে দেখি রোগের অবস্থা আরও জটিল। প্রতিমা দেবী বললেন, ভালো ঠেকছে না মৈত্রেয়ী। ডাক্তার দাশগুপ্ত বসেই ছিলেন। বিমর্ষ মুখে বললেন, ক্রেগ আসতে চাচ্ছে না, তাকে একবার আনতে পারলে ভালো হতো। সাহেব মিশনারি হাসপাতালের মাইনে করা ডাক্তার। তার বাড়ি গৌরীপুর ভবন থেকে অনেকটা দূর। বাজার পার হয়ে একটা উঁচু পাহাড়ের গায়ে মিশনারিদের ওই হাসপাতাল সামান্য সরকারি সাহায্য পায়। এছাড়া অত লোকের বসতি ও স্বাস্থ্যনিবাসে চিকিৎসার ব্যবস্থা কিছুই নেই। হাসপাতালের এলাকা পার হয়ে ডাক্তারের সাজানো সুন্দর বাড়ি বাগান ঘেরা। বিপর্যস্ত মন নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে পৌঁছলাম। সেদিনকার অনুভূতি আজও মনে করতে পারি। আকাশে সাদা কালো মেঘেরা ঢেউ তুলে ভেসে চলেছে। ইউক্যালিপটাসের পাতা সেই আকাশের পটের উপর ঝিরঝির করছে। টানা বারান্দায় বেতের কুশন লাগানো সারি সারি চৌকি সাজানো। একটা আধবোনা উলের জামা পড়ে আছে। দেখে বোঝা যায় কর্ত্রী এখনই বুনতে বুনতে উঠে গেছেন। চারিদিকে সব সুস্থ, স্বাভাবিক, সুন্দর। শুধু আমার উদ্বিগ্ন বিপন্ন মন থরথর করে কাঁপছে। কানে প্রতিমা দেবীর কথাটা বাজছে, মৈত্রেয়ী, লক্ষণ ভালো নয়। বেয়ারা, বেয়ারা। ভিতরে জুতোর শব্দের সঙ্গে শীষ শোনা গেল। সাহেব পৌঁছবার আগেই তার কুকুর এসে আমায় প্রদক্ষিণ করে শুঁকতে লাগলো। ডাক্তার বেরিয়ে এলো। সুশ্রী চেহারা, অল্প বয়সী ছোকরা। আমাকে দেখে ঈষৎ বিস্মিত সপ্রশ্ন ভঙ্গি করলে। ভাবটা, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তাকে বুঝিয়ে বললুম, সকালে যে অবস্থা দেখে এসেছ এখন তার চেয়ে অনেক খারাপ হয়েছে, একবার যেতে হবে। আমার পক্ষে যাওয়া এখন অসম্ভব, আমার এখন হাসপাতালে কাজ আছে। কিন্তু তুমি বুঝতে পারছো কার জীবন সংকটাপন্ন? আমি ডাক্তার, আমার কাছে সবাই সমান। হাসপাতালে ডেলিভারি কেস আছে একটি কুলি মেয়ের, তাকে ফেলে যেতে পারবো না। ও, তা তুমি তো এখন বাড়িতেই আছো, এই সময়টুকু চলো। অসম্ভব, আমার এখান থেকে নড়বার উপায় নেই। কোনো সাহায্য করবে না? তোমরা কোনো রকমে ওকে পার্সপায়ার করাও, কম্বল চাপা দিয়ে ধরে থাকো, ঘাম হলে আরাম হতে পারে। কিন্তু তাতে কোনো স্ট্রেন হবে না? ডিস্ট্রেস কমবে? পালস দেখবে কে? কোলাপস করবার ভয় নেই? ভয় আছে বই কি, কিন্তু আমি আর কি করব? উত্তপ্ত মনকে বহু কষ্টে সংযত করে বললাম, তুমি ডাক্তার, তুমি এই রোগীর ভার নিয়েছ, এখন তুমি তোমার দায়িত্ব পালন করবে না? তোমার ধারণা ভুল। এ কেস আমি হাতে নিইনি, দাশগুপ্তর কেস। আমি তার অনুরোধে একটু দেখতে গিয়েছিলাম মাত্র, আর আমি যাব না। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজের নিরুপায় অবস্থাটা সব রাগ তেজ নিবিয়ে দিল। বুকের ভিতর ধকধক করতে লাগলো একটি মাত্র কথা, উপায় কি, উপায় কি? এই একটা বেয়াড়া দুর্ধর্ষ জেদি লোক, তাকে কি করে বাগে আনবো? অথচ ও ডাক্তার, হয়তো কিছু সাহায্য করতে পারে, হয়তো এখনো প্রাণ রক্ষাও করতে পারে। আমাদের চোখের সামনে সম্পূর্ণ বিনা চিকিৎসায় আজই এই পরমপ্রিয় অমূল্য প্রাণ যাবে। আমি মান সম্মান বিসর্জন দিয়ে সেই উদ্ধত বিমুখ বিজাতীয় পরপুরুষের পায়ের কাছে বসে পড়ে অশ্রুপাত করতে লাগলাম। ওহ, আই বেগ ইউ অন মাই নিজ। সাহেব উঠে পড়ে পায়চারি করতে লাগলো। লম্বা বারান্দায় তার ঈষৎ চিন্তিত বিচলিত পদধ্বনি আমায় একটু আশ্বস্ত করল। খানিকটা পরে দেখি অপ্রস্তুতভাবে এসে দাঁড়িয়েছে। ম্যাডাম, প্লিজ গেট আপ। তুমি এক কাজ করো, দার্জিলিংয়ে সিভিল সার্জন আছেন, ডক্টর অমুক, খুব ভালো সার্জন, তাকে ফোনে ডাকো। আজ যদি এখনই 1 ঘন্টার মধ্যে রওনা হন, সন্ধ্যা নাগাদ এসে পৌঁছবেন, এই সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ, কিন্তু সন্ধ্যা পর্যন্ত উনি বাঁচবেন তো? খুব সম্ভব একভাবেই থাকবেন।
আর এছাড়া উপায় কিছু নেই। তুমি রোগীর কাছে চলে যাও, আমি রোগের অবস্থা বুঝিয়ে টেলিফোনে খবর দিচ্ছি। সন্ধ্যার মধ্যেই খুব বড় ডাক্তার তোমাদের কাছে পৌঁছে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ। তখন ডাক্তার ফর নাম বা অস্তিত্ব কিছু জানতুম না। পরে জেনেছিলাম তিনি নাম করা সার্জন বটে। ক্রেগ শেষ পর্যন্ত ওইটুকু উপকার করেছিল। বাড়ি ফিরে দেখি প্রতিমাদি অসুস্থ শরীরে বৃদ্ধ ভৃত্য বনমালীর সাহায্যে রোগী পরিচর্যায় রয়েছেন। সেই দীর্ঘ বিরাট অচৈতন্য দেহ নড়াচড়া করায় শক্তি দরকার। সেই দুঃসময়ে ঈশ্বর প্রতিমাদেবীর দুর্বল দেহে বল দিয়েছিলেন, মনে অসীম শক্তি দিয়েছিলেন। আকাশে তখন ঘোর দুর্যোগ ঘনিয়ে এসেছে। বজ্রবিদ্যুতের কড়কড়ানি আর বাতাসের শোঁ শোঁ শব্দে মনের অন্ধকার আরও গভীর করে তোলে। মনে জোর করে ভাবতে লাগলুম, যা করণীয় সবই করা হয়েছে। কলকাতায় খবর দেওয়া হয়েছে, মংপুতে লোক গেছে, এ জেলার সবচেয়ে বড় ডাক্তারকেও খবর দেওয়া হলো। ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করবার নেই। বেলা 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত সেই অপেক্ষা চলল। রোগশয্যার পাশের নির্নিমেষ তাকিয়ে বসে আছি। রুগীর দেহে কোনো সাড়া নেই। নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছে, মাঝে মাঝে পা একটু নড়ছে, চোখ বন্ধ। জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আছেন আমাদের আত্মা আর আত্মীয়। বাহিরের বিশ্ব প্রকৃতিতে যেন বিসর্জনের বাজনা বাজছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ের শোঁ শোঁ শব্দে আকাশে বাতাসে গাছের মাতামাতিতে চলেছে তাণ্ডব। ভিতরের আবছা অন্ধকারে মৃত্যুময় স্তব্ধতা। শুধু ঘড়ি বাজছে, টিক টিক টিক। এক একটি মুহূর্তে আছে আনন্দের অনুভূতি। সীমাহীন সময় তার সমস্ত পরিমাপের গণ্ডি লুপ্ত করে মনকে নিয়ে গেছে কুলহারা সমুদ্রে। এ ঝড় যে থামবে, এ রাত্রি যে শেষ হবে, সুপ্রভাতের প্রসন্নতায় আবার যে কখনো পাওয়া যাবে জীবনের আনন্দবাণী, সে আশ্বাস কোথাও নেই। ছিন্ন পাল তরণীর মতো আমাদের বিভ্রান্ত মন নানা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। তাকিয়ে আছি বন্ধ জানালার কাঁচের ভিতর দিয়ে অবিশ্রান্ত বর্ষণের দিকে। জানি রাস্তা ভাঙবে, স্লিপ হবে, ডাক্তার এসে পৌঁছতে পারলে হয়। প্রতিমা দেবী বললেন, শিলিগুড়ির রাস্তায় যদি স্লিপ হয় তাহলে তো কলকাতা থেকেও কেউ এসে পৌঁছতে পারবেন না। কালিম্পং যে কিরকম বিযুক্ত হয়ে যেতে পারে তা তো সকলেই জানি। ঘনীভূত অন্ধকারে বেদনায় ঘনিষ্ঠ হয়ে বসে রইলুম দুই নিরুপায় নারী। সন্ধে 7টা 7:30 নাগাদ বৃষ্টির শব্দ ভেদ করে পাহাড়ে চড়াই ওঠার গিয়ারের গর্জন শোনা গেল। ডাক্তারের গাড়ির শব্দই বটে। লম্বা চওড়া বেশ তেজি জোয়ান ইংরেজ পুরুষ লাফিয়ে গাড়ি থেকে নেমে গটগট করে এগিয়ে এলেন। তার ভঙ্গি দ্রুত, মেজাজ ইম্পিরিয়াল। সঙ্গে সঙ্গে কোনো ক্রমে তাল ফেলে চলতে লাগলেন আমাদের শীর্ণকায় ভালো মানুষ নিতান্ত বাঙালি ডাক্তার দাশগুপ্ত, রোগের অবস্থা বলবার চেষ্টা করতে করতে। ডাক্তার ফর ঔষধজার পাশে এসে দাঁড়ালেন। বুকের কাপড় সরিয়ে পরীক্ষা করলেন, পায়ের ফোলা অনুভব করে দেখলেন, নাড়ি ধরলেন। 80 বছরের পুরাতন দেহে চামড়া কোথাও এতটুকুও কুঞ্চিত নয়। মসৃণ সুন্দর পেলব, অথচ দৃঢ় সেই শালপ্রাংশু বুড়হরস্ক দেহের দিকে তাকিয়ে বিস্ময়পূর্ণ একটু হেসে বললেন, হোয়াট আ ওয়ান্ডারফুল বডি। পুট আউট ইউর টাং। আচ্ছন্ন চেতনায় একথা প্রবেশ করল না। আবার নিচু হয়ে জোরে জোরে দুবার বললেন, পুট আউট ইউর টাং প্লিজ। কোনো উত্তর নেই। আমি কানের কাছে ঝুঁকে পড়ে পরিষ্কার করে বললুম, আপনার জিভ পরীক্ষা করবেন। আমার কথা শুনতে পেলেন। ডাক্তার ঘোঁত ঘোঁত করে উঠল, ডাজ হি স্পিক ইংলিশ? এই অদ্ভুত প্রশ্নে হতভম্ব হয়ে বলে ফেললুম, পারহ্যাপস বেটার দ্যান ইউ ডু। ইংরাজ রাজপুরুষেরা আমাদের সমাজ, জীবন ও জাতি সম্বন্ধে যে কত অজ্ঞ ও উদাসীন ছিল তা সেবার দুটি ডাক্তারের সংস্পর্শে এসে বেশ বুঝেছিলুম। ডাক্তার ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। তোমরা এ রোগীকে এখনো হাসপাতালে রিমুভ করনি কেন? আমি ও ডাক্তার দাশগুপ্ত চোখাচোখি করলাম। ওই হাসপাতালে নিয়ে যাবে? তাহলেই হয়েছে, ছারপোকাতেই মেরে ফেলবে। চারিদিকে চা বাগানে, এমনকি মংপুর সরকারি কুইনাইন চাষ ক্ষেত্রেও চিকিৎসার ব্যবস্থা একেবারেই আদিম অবস্থায় ছিল। এক একটি সাব অ্যাসিস্ট্যান্ট সার্জনের উপর 40-50 মাইল এলাকার সব ভার। তাদের বিদ্যাতেও মরচে পড়া, হাতেও হাতিয়ার নেই। খড় কুঁড়েতে 2টো খাটিয়া পেতে হাসপাতাল, সেখানে ভোঁতা সূঁচে ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চলে।
কুলি মজুরের যদি হাত পা কেটে যেত তবে তাকে পালিশ করবার সময় অ্যানেস্থেশিয়ার কথা কেউ চিন্তাও করতো না। খটাং খটাং করে হাড় কাটার গুড়খারা বেশ সহ্য করত দেখতুম। এ জেলায় এই সমস্ত অচিকিৎসিত কুলি মজুর আর প্ল্যান্টারদের সুবিধার জন্য স্কটিশ মিশন কালিম্পং একটা দাতব্য হাসপাতাল খুলেছিলেন। সেখানে শিক্ষিত ডাক্তার ছিল এবং মোটের উপর ব্যবস্থা খুব মন্দ ছিল না। অপারেশন, অ্যানেস্থেশিয়া দেওয়া ইত্যাদি সব কিছুরই মোটামুটি ভালো ব্যবস্থা ছিল। কিন্তু তবুও সে হাসপাতালে ঢুকলে আমাদের পক্ষে বাঁচার সম্ভাবনা কমই মনে করতুম। রবীন্দ্রনাথকে সেখানে কল্পনা করাও অসাধ্য। কিন্তু ইংরেজ ডাক্তার হাসপাতাল বোঝে, হাসপাতাল আছে কি নেই সে বিচার করবার তার সময় নেই। এইরকম রোগীর বাড়িতে চিকিৎসা হয় না, অতএব সে আবার গর্জন করে উঠল, একে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা চুপ করে রইলুম। আমাদের মুখের ভাবে দারুণ অনিচ্ছা দেখে পুরুষপুঙ্গব আরেকটি হুঙ্কার ছাড়লেন, এর নার্সকে, আমি তার সঙ্গে কথা বলবো। এবারে আমি যথার্থই নার্ভাস হয়ে পড়লুম। চেহারা, পোশাক, বিদ্যা, বুদ্ধি কিছুই আমার নার্সের উপযুক্ত নয়। একে তো হাসপাতালে নিয়ে যায়নি, দ্বিতীয়ত নার্সও ডাকিনি, আবার এই ডাক্তারও যদি চটে যায় তো বিপদ ঘটবে। উপযুক্ত কৈফিয়ত ভেবে না পেয়ে চট করে মিস এলেনকে ডেকে নিয়ে এলুম। মিস এলেন মিশনারি ইংরেজি মহিলা, বৃদ্ধা, প্রায় ম্যালেরিয়ায় ভোগেন। তিনি ওই বাড়িতেই ছিলেন। তাঁর সেদিন জ্বর এসেছে, কম্বল মুড়ি দিয়ে বসেছিলেন। আমি ভাবলুম যা হোক একজন ইংরেজ মেয়ে দেখলে ডাক্তারের মেজাজ হয়তো ঠান্ডা হবে। তাই যদিও তিনি বিশেষ রুগীর ঘরেও ঢোকেননি, তবু তাকে এনে খাড়া করিয়ে দিলুম। ফট করে যে একজন সাদা চামড়ার মানুষ হাজির করতে পারবো সাহেব বোধহয় তা ভাবতে পারেনি। দেখলুম একটু ঠান্ডা হলো। সে মিস এলেনের দিকে তাকিয়ে বেশ কড়াভাবে বললে, গরম জল বসাও, একটা পাত্র স্টেরিলাইজ করো, একটা বড় বাতির বন্দোবস্ত করো। গামলা আছে? মিস এলেন ভয়ানক ঘাবড়ে নিরুত্তরে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলুম, গরম জল, গামলা ইত্যাদি দিয়ে কি হবে? অপারেশন করতে হবে। এ রোগীর প্রাণ বাঁচাতে হলে এখনই অপারেশন করতে হবে। কি অপারেশন? হয় লাম্বার পাংচার করে ফ্লুইড বের করে নেওয়া, নয় সুপ্রাপিউবিক। সেই জন্যই হাসপাতালে নিয়ে যেতে চাই। এসব কাজের জন্য ব্যবস্থা চাই। একটু অপেক্ষা করুন, এর পুত্রবধূ প্রতিমা ঠাকুরকে জিজ্ঞেস করতে হবে। তার অপারেশনে মত আছে কিনা জানা চাই। বেশ। সেই মুহূর্তে প্রতিমা দেবীর সংকট। তিনি নিজেই তার নির্বাণ বইটিতে লিখেছেন। সে বিষয়ে আমার নতুন করে বলবার কিছু নেই। তাকে কিছুক্ষণ ভাবার সময় দিয়ে ডাক্তারের কাছে আবার ছুটে এলুম। উনি একটু চিন্তা করে বলবেন। ততক্ষণ রিলিফ দেবার মতো কিছু করবার নেই? অপারেশন ছাড়া আর কিছু করবার নেই? ডাক্তার দাশগুপ্ত ক্যাথেটার দিতে পারে, কিন্তু সেটা যন্ত্রণাদায়ক হবে, ফলও বিশেষ কিছু হবে না। সাহেব অধৈর্য হয়ে পায়চারি করতে লাগল। প্রতিমাদি বললেন, বুঝিয়ে বলো, আজ রাতটার মতো উনি এখানে থাকুন, কাল সকালে অপারেশন করবেন। ততক্ষণে কলকাতা থেকেও সবাই এসে পড়বেন। ডাক্তার তাতে কিছুতেই রাজি হল না। আমি পুনঃ পুনঃ কাকুতি মিনতি করে সেই এক অনুরোধ জানাতে লাগলুম, প্লিজ ওয়েট অ্যানাদার ফিউ আওয়ার্স। সে তখন হাতের জামা গুটিয়ে একটা কিছু করবার জন্য উদ্যত। হঠাৎ ফিরে আমার দুই কাঁধের উপর তার বজ্রমুষ্টি স্থাপন করে একটা ঝাঁকুনি দিয়ে বললে, ইয়াং লেডি, ডু ইউ নো দ্য রিস্ক ইউ আর টেকিং? হি মে নট লাস্ট 12 আওয়ার্স। তখনকার মতো আমার দিশাহারা মনের অবস্থা আজ আর ভালো করে অনুভবে ফিরিয়ে আনতে পারি না। ভীত শঙ্কিত মন কাঁপতে লাগলো। একটু অপেক্ষা করো ডাক্তার, আমাদের উদ্ভ্রান্ত করে দিও না। প্রতিমা দেবী ডিসিশন নেবেন, তিনিই কর্ত্রী। ডাক্তার দাশগুপ্তের মুখ দেখে পাংশুবর্ণ। যে স্থির করুক, স্থির করা যে কত দুঃসাধ্য কাজ এবং তার দায়িত্ব ওখানে উপস্থিত আমাদের সকলেরই যে যথেষ্ট, তা বুঝতে বাকি ছিল না। যদি অপারেশন না হয় ও এই রাত্রে প্রাণ যায়, সারা দেশের এই বিষম ক্ষতির কি জবাবদিহি করব? সবাই বলবে নিজেরাও চিরদিন ধিক্কার দেব নিজেদের নির্বুদ্ধিতাকে। যদি রথীন্দ্রনাথ জিজ্ঞাসা করেন, অত বড় সার্জন যখন অপারেশন করতে চাইলেন, তোমরা রাজি হলে না কি জন্যে? স্ত্রী জনচিত দুর্বলতার জন্য এমন সর্বনাশ ঘটল। আর যদি এই ছোট জায়গায় দারুণ অবন্দোবস্তের মধ্যে অপরিচিত দুর্ধর্ষ ডাক্তারের ছুরিতেই তার প্রাণ যায়, তাহলেই বা কি উত্তর? ডাক্তার বলেছে বলেই এমন হঠকারিতা করব? এই প্রচণ্ড দ্বিধায় প্রতিমাদির মনে যে ঝড় উঠেছে, আমিও তারই তরঙ্গে ওঠাপড়া করছি।
ডাক্তার গর্জন করে উঠল, যদি আমার উপদেশ শুনবে না, যদি ডাক্তারকে চিকিৎসা করতে দেবে না, তবে আমাকে ডেকেছিলে কেন? কেন আমাকে এই ঘোর দুর্যোগে 40 মাইল দৌড় করালে? প্রতিমাদি গুরুদেবের মাথার কাছে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। বললেন, মৈত্রেয়ী, আমি শান্ত মনে ভেবে দেখলাম এই মুহূর্তে যদি বাবা মশার জ্ঞান থাকতো তিনি অপারেশনে মত দিতেন না। কোনোদিন তার শরীরে অস্ত্রাঘাত করার মত নেই। নিজেরা যখন ভালো মন্দ বিচার করতে পারছি না এবং ফলও যখন অনিশ্চিত, তখন তার মতেই চলব। তবে কোনো রকমে ডাক্তারকে আজ রাতটা রাখবার চেষ্টা করো। কিন্তু সেই একরোখা ইংরেজ কোনো মতেই থাকতে রাজি হলো না। সে তখনই ফিরে যাবেই, এবং যে 2-3 ঘন্টা ছিল কোনো চিকিৎসাই করলে না। যা কিছু যন্ত্রপাতি বের করেছিল একে একে ব্যাগে পুরে ফেরবার জন্য তৈরি হলো। তখন আমরা স্থির করলুম আবার কলকাতায় ফোন করে জানা যাবে সেখান থেকে কেউ ডাক্তার নিয়ে রওনা হয়েছেন কিনা। যদি আজ রাত্রেই রওনা হয়ে থাকেন তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে, নইলে আর একবার এই ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবার চেষ্টা করব। তখন অঝরে বৃষ্টি পড়ছে। পাহাড়ে সেপ্টেম্বরের শীতের কনকনানি। জ্বর গায়ে প্রতিমা দেবী গাড়িতে উঠলেন। ডাক্তার দাশগুপ্তকে নিয়ে টেলিফোন করে সেইখানেই যা হয় স্থির করবেন। রোগশয্যার পাশে একাকী বসে রইলুম। রাত্রি গভীর হয়ে এসেছে। ডাক্তার যেন দুর্যোগের অন্ধকারে মৃত্যুর পদধ্বনি বাজিয়ে গেল। অচৈতন্য দেহের মৃদু শ্বাস প্রশ্বাসের দিকে উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছি। শঙ্কায় শোকে বুকের ভিতর পাক দিয়ে দিয়ে উঠছে। হঠাৎ আমার ভয়ানক রাগ হলো। মন যখন দুশ্চিন্তায় ভেঙে পড়বার মতো হয়েছে তখন তাতে ভারী জোর পেলুম। এ আবার একটা ডাক্তার! যত নাম করা সার্জেনই হোক, সহ্য নেই, ধৈর্য নেই, দয়ামায়া নেই, কোনো কথা স্থির হয়ে বসে বিবেচনা করবার মতো স্থিরতা নেই। এই পরম মানবের জীবনের মূল্যবোধ এর থাকবেই বা কতটুকু? মেশিনের মতো চলে, মেশিনের মতো কাজ করতে চায়। এর হাতে কি দায়িত্ব সঁপে দেওয়া চলে? খুব সুবিবেচনার কাজই হয়েছে। মন স্থির করে উঠে দাশগুপ্তের দেওয়া মিক্সচারটা খাইয়ে দিলুম। অচৈতন্য রোগীর মুখে জল দেওয়া বিপজ্জনক, তবু ধীরে ধীরে একটু ডাবের জল খেলেন। তারপর একবার চোখ মেলে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন। সব আপদ গেছে। হ্যাঁ, ডাক্তার চলে গেছে। আপনি টের পেয়েছিলেন? কিন্তু ততক্ষণে আবার সব চুপ হয়ে গেছে। চোখ বন্ধ, অর্ধচৈতন্যের স্তিমিত মানুষলোকে ফিরে গেছেন। রাত্রে 11টা নাগাদ প্রতিমাদি ফিরে এলেন। কলকাতায় ফোন পাওয়া গেছে। প্রশান্ত মহলানবিশ, ডাক্তার সত্যসখা মৈত্র ও ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার সকলেই রওনা হয়েছেন। ডাক্তার ফ কিন্তু অনেক বলা সত্ত্বেও রাতটা থাকতে রাজি হয়নি, তাই তাকে বিদায় করে দেওয়া হয়েছে। একভাবে সেই বিষম সংকটময় রাত্রি প্রভাত হল। অতি প্রত্যুষে মংপুর গাড়ি এসে পৌঁছল। ডাক্তার সেন বললেন রাস্তা চতুর্দিকে ধসেছে। যদি এরা কলকাতায় নিয়ে যেতে চান তাহলে রাস্তার ব্যবস্থা করতে হবে। বেলা 10টা নাগাদ কলকাতার দলবল এসে পৌঁছল। মীরা দেবীও সেই সঙ্গে এসেছেন। ডাক্তার মৈত্র প্রথমেই একটা ইন্টারমাস্কুলার গ্লুকোজ ইঞ্জেকশন দিলেন, আর একটা বড় ফ্লাস্কে 80 আউন্স গ্লুকোজ জল করে আমার হাতে দিয়ে বললেন এইটি 3 ঘন্টায় খাইয়ে দিতে হবে। সে কি জ্যোতিদা, উনি তো 1 আউন্সও জল খেতে চান না। সেই জন্যই তো তোমায় বলা হচ্ছে, এটা করতেই হবে। আর কি কি ইঞ্জেকশন পড়েছিল জানি না। ঘণ্টাখানেকের মধ্যে অবস্থা উন্নতির দিকে গেল, জ্ঞান ফিরে এলো। প্রথম চোখ খুলেই পায়ের কাছে কন্যাকে দেখতে পেলেন। সেই চিরদিনের প্রসন্ন হাসি হেসে বললেন, এত দূর কষ্ট করে ছুটে এসেছিস। সর্বদাই অন্যের সুবিধা অসুবিধার কথা ভাবতে স্বাভাবিক প্রবৃত্তি ছিল। অন্যের সুবিধার চেয়ে তাঁরটা যে কোনো অংশে বড়, তিনি যে প্রথম ও প্রধান, সে প্রাধান্য আমলই পেত না। এটা কোনো তৈরি করা বিনয় নয়, এই সহজাত মানব মূল্যবোধ। আর তুমি কি করবে? রুগী পরিচর্যায় থাকবে? এলে বেড়াতে, পড়লে বিপাকে। 3 দিন পর আবার সেই মধুর কৌতুক হাসি দেখে মনে ভরসা হলো। কলকাতা থেকে দলটি এসেছিল বড়ই। শান্তিনিকেতনের শ্রীযুক্ত সুরেন কর, ডাক্তার অমিয় বোস, ডক্টর সত্যসখা মৈত্র, ডক্টর জ্যোতিপ্রকাশ সরকার।
শ্রীযুক্ত প্রশান্তচন্দ্র মহলানবিশ ও মীরা দেবী। এছাড়া আর কেউ ছিলেন কিনা মনেও নেই, লেখাও নেই। অতএব কারো নাম বাদ পড়ে যেতেও পারে। ডাক্তারেরা পরামর্শ করে স্থির করলেন সন্ধ্যায় ট্রেনে কলকাতা রওনা হওয়াই যুক্তিসঙ্গত হবে। কিন্তু রাস্তার অবস্থা শোচনীয়। মাঝে মাঝে ধস হয়ে জলকাদায় কোনো কোনো জায়গা গাড়ি চলবার অযোগ্য হয়েছে, ঝাঁকানি লাগবার সম্ভাবনাও খুব। ডাক্তার সেন রাস্তার ব্যবস্থার ভার নিলেন। শখানেক কুলি জুটিয়ে রাস্তায় কাজ শুরু করলেন। পাথর মাটি দিয়ে দিয়ে ধসের জায়গাগুলো কোনো মতে গাড়ির যোগ্য করে তোলবার চেষ্টা চলতে লাগল। সকলকে পেয়ে প্রতিমা দেবীর মন খুব হালকা হয়ে গেছে। প্রসন্ন মনে সকলের খাওয়ার ব্যবস্থা করছেন, জিনিসপত্র বাঁধা চলছে। কিন্তু আমার হৃদয় কম্পমান। এখনই এরা সদল বলে নেমে চলে যাবেন, আর আমি শূন্য মনে মংপু ফিরে যাব। এই অবস্থায় এরা চলে গেলে আমি কি আশঙ্কা আর দুশ্চিন্তা নিয়ে একাকী বনবাসে সেই শূন্যতা বহন করব। কিন্তু অভিমান পূর্ণ আছে, অহং আকাশ স্পর্ধিত। যদি এরা না ডাকেন তবে কখনোই যাব বলবো না। আমাকে আর প্রয়োজন নেই, কিন্তু আমার যে প্রয়োজন আছে সে কথা কাউকে বলবো না। বেপথু চিত্তে জিনিসপত্র গোছাতে লাগলুম। বেতের 3টি ঝুড়ি, একটাতে বাসনপত্র রাস্তায় ব্যবহারের, তার সঙ্গে সেই 80 আউন্স জল রাখা লাল বড় ফ্লাস্কটা রাখলুম। তোয়ালে ছোট ছোট। বন্ধ করা ঘড়িটা যেটা সব সময় টেবিলের ওপর থাকতো, সেটাও সঙ্গে যাবে অ্যাটাচি কেসে। প্রতিমাদি, দেখে নিন কোথায় কি রাখছি, গাড়িতে যে সঙ্গে থাকবে তাকে দেখিয়ে দেবেন। বাহ, গাড়িতে কি তুমি থাকবে না? তুমি কি যাবে না? এখন তুমি না গেলে কি চলে? আমি বলে দিই তোমার টিকিট করতে। পাশের ঘরে ঈষৎ আপত্তির আভাস লক্ষ্য করলুম। কেউ কেউ বলেছিলেন অনর্থক আমাকে কষ্ট দিয়ে নিয়ে যাবার দরকার হবে না। কিন্তু স্নেহময়ী আমার মাতৃসমা প্রতিমা দেবী বললেন, তা হবে না, মৈত্রেয়ীকে যেতেই হবে এবং গাড়িতেও পরিচর্যার কাজে সেই থাকবে। একটা স্টেশন ওয়াগনের সিট খুলে ফেলে বিছানা পাতা হলো, তার মধ্যে শুইয়ে দেওয়া হলো। ড্রাইভারের পাশে শ্রী প্রশান্ত মহলানবিশ ও শ্রী সুরেন কর পালা করে বসতে লাগলেন। ভিতরে আমি রইলুম। মাঝে মাঝে জল খাওয়াতে খাওয়াতে ও অর্ধ অচৈতন্য দীর্ঘ শরীরকে সেই পাহাড়ি পথে ঝাঁকানি থেকে বাঁচিয়ে রক্ষা করবার চেষ্টা করতে করতে সে 3 ঘন্টা খুব কাজেই কাটল। দীর্ঘ দুর্গম পথ, কিন্তু এতজন সহায় থাকতে আগের কদিনের মতো ভয় শঙ্কা কিছু ছিল না। শুধু সেই পরম প্রিয় আরাধ্য নরোত্তমের সেবার দুর্লভ সৌভাগ্য মনকে স্নিগ্ধ করে রেখেছিল। পথে মাঝে মাঝে আমাদের বাগানের মজুরের দল দেখা গেল। 1 হাঁটু জলকাদায় ডাক্তার সেন তাদের দিয়ে রাস্তা ঠিক করাচ্ছেন। গাড়ি একটু একটু করে সাবধানে অগ্রসর হচ্ছে। তিনি এসে গাড়ির পাশে দাঁড়ালেন। আমাদের তখন মনে হচ্ছিল কবির হয়তো একেবারেই চেতনা নেই, কিন্তু তা ঠিক নয়। পরে জোড়াসাঁকোয় আমায় একবার জিজ্ঞাসা করলেন, দেখো, ডাক্তার তো কালিম্পং আসেনি, কিন্তু নামবার সময় একবার তাকে দেখলুম, সে কি স্বপ্ন? এই কোমা ও বিষক্রিয়ার তন্দ্রা ভারী অদ্ভুত। বেশ লক্ষ্য করে দেখেছি, বাইরে যখন চেতনার লক্ষণ নেই, ভিতরে তখন যথেষ্ট জ্ঞান রয়েছে। রাত্রি 9টা নাগাদ আমাদের 5-6খানা গাড়ির ক্যারাভ্যান শিলিগুড়ি পৌঁছল। মিঠু তার বাহন সুখদার সঙ্গে মীরাদির কাছে দিব্যি কাটিয়েছে, কিন্তু বেচারা মীরা দেবীর পাহাড়ি পথে অভ্যেস নেই, তাই মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েছেন। বললেন, ভাগ্যিস তুমি এলে, রুগী নিয়ে বসে রইলে একটানা 3 ঘন্টা। এই রাস্তায় কি করে পারলে বাপু? আমি জানি কত সে সৌভাগ্য আমার, তবু তখনও জানি না সেই কদিনের স্মৃতিটুকু কি অমূল্য সম্পদ হবে, জীবনের বাকি দিনগুলো কি ঐশ্বর্যে পূর্ণ করে রাখবে, আমার অকিঞ্চিতকর জীবনকে মহৎ মর্যাদা দেবে। শিলিগুড়ি স্টেশন লোকারণ্য। রথিদা পতিশ্বর থেকে সেখানে এসে পৌঁছেছেন।
সম্ভবত তিনি রেডিও মারফত খবর পেয়েছিলেন যে ওই সময়ে কবিকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এ প্রসঙ্গে বলতে হয়, আমাদের টেলিফোনের বার্তা শুনে টেলিফোন এক্সচেঞ্জের কর্মীরা খুব সাহায্য করেছিলেন, খবরাখবর পৌঁছে দিয়েছিলেন। 2 কি 3টে কামরা রিজার্ভ করা হলো। একটা কামরায় ডাক্তার অমিয় বোস, ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার, শ্রী সুরেন্দ্রনাথ কর ও আমি রোগীর পরিচর্যায় রইলুম। অন্য কামরায় আর সকলে চলে গেলেন। শ্রীযুক্ত প্রশান্ত মহলানবিশ আমাদের কামরায় ছিলেন না, কিন্তু প্রায় প্রতি স্টেশনেই তাকে নেমে আসতে দেখছিলুম। কারণ খবর ছড়িয়ে পড়ছিল, স্টেশনে গাড়ি আসলেই লোকের ভিড় উৎকণ্ঠিত হয়ে কুশল প্রশ্ন করছিল, রেলিংয়ের উপর চড়ে চড়ে ঘরের ভিতরে দেখার চেষ্টাও করছিল। গভীর রাত পর্যন্ত স্টেশনে স্টেশনে এই স্নেহব্যাকুল জনতার উচ্ছ্বাস থামেনি। প্রশান্তবাবু ভয় পাচ্ছিলেন পাছে কোনো গোলমাল হয়, তাই হাত জোড় করে অনুনয় করে করে ভিড় সরাবার চেষ্টা করছিলেন। আমি জানলায় বসে বসে সে দৃশ্য দেখে নিজের অসীম সৌভাগ্যে লজ্জা বোধ করছিলুম। আমার চেয়ে যোগ্যতর ভক্ত, আমার চেয়ে অধিক উৎকণ্ঠিত, অধিক আগ্রহশীল আরও অনেকেই নিশ্চয়ই ওই ভিড়ের মধ্যে ছিলেন, যারা এ নিশীথ রাত্রে উড়ো খবর পেয়ে ভিড় ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছেন, কখন এ পথ দিয়ে ট্রেন যাবে, কখন একটুখানি দেখতে পাবেন সেই আশায়। তাঁরা এ ঘরে ঢুকতে পাবেন না। তাঁদেরও পরম আত্মীয়ের চিরবিদায়ের মুহূর্তে স্নেহস্পর্শটুকু পাবার, মনের আরতিটুকু পৌঁছে দেবার উপায় নেই। এমনকি তাঁদের দৃষ্টিপাতের সামনেও আড়াল আছে। এ কথা সেদিন মনে হয়েছে, এবং পরে আরও গভীরভাবে বুঝেছি যে তাঁর চারপাশে যারা নিয়ত তাঁর স্নেহধারায় সিক্ত হয়েছেন, সে তাঁদের নিজস্ব কোনো আশ্চর্য গুণে নয়, সে কেবল অদৃষ্টক্রমে। তাঁর স্বতঃস্ফূর্ত স্নেহ ও করুণা আপন উচ্ছ্বাসেই প্রবাহিত হয়েছে। যাদের উদ্দেশ্য করেছে তারা উপলক্ষ মাত্র, তবে যার যেমন ক্ষমতা সে ততটুকুই ধারণ করতে পেরেছে, সে কথাও সত্য বটে। কিন্তু যেমন কাব্যের উপলক্ষ কোথায় হারিয়ে যায়, কিন্তু কাব্য থাকে, কারণ উপলক্ষর চেয়ে কাব্য অনেক বড়। তেমনি নানা বিচিত্র মানুষের সংস্পর্শে, স্নেহে, প্রেমে, করুণায়, বন্ধুত্বে, বাৎসল্যে, মাধুর্যে, এমনকি কখনো ক্ষোভে, দুঃখে, যখন যে সম্বন্ধ সৃষ্টি করেছেন তাও এক একটি কাব্যরূপ। তার উপলক্ষ যন্ত্রীর যন্ত্র মাত্র, সে যেন সেতারের তার, শিল্পীর রং তুলি, রূপকারের জীবনধ্বনি বাজাবার কতগুলি উপায়। যে কাউকেই তিনি দেখতেন, তার বিশেষ সংকীর্ণ রূপকে উত্তীর্ণ হয়ে প্রসারিত হতো তাঁর দৃষ্টি। সেই অনাবিষ্কৃত মহাদেশ তিনি দেখতে পেতেন চারদিকের মানুষের মধ্যে, তাই সাধারণ দৃষ্টিতে অতি অপাত্রকেও স্নেহ দিয়েছেন। তাঁর সম্বন্ধে ব্যক্তিগত কথা লিখতে যাওয়া তাই কঠিন কাজ। অহংকে সরিয়ে না রাখতে পারলে সে লেখা সত্য হবে না। তুমি আমি কেউ নয়, মহামানবের সঙ্গে সকল মানুষের নিত্যকালের সম্বন্ধ। এ শুধু কাব্য কথা নয়। তাঁর সম্বন্ধে গত 15 বছর ধরে যতই ভাবছি, ততই এ কথার সত্যতা বুঝেছি। সেজন্যই আমার নিতান্ত ব্যক্তিগত ডায়েরি আমার দেশবাসীকে অসংকোচে উৎসর্গ করছি, যাতে আমার ব্যক্তিগত ভক্তি ভালোবাসার ভিতরে তাঁরাও তাঁদের প্রিয় কবির সঙ্গে, দেশগুরুর সঙ্গে ব্যক্তিগত সম্বন্ধের গ্রন্থিটি বাঁধেন। সকালবেলা স্টেশনে গাড়ি এসে পৌঁছল। তখন অবস্থা অনেক ভালো। অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে প্রথম জ্ঞান ফিরে এলো। তখনকার কথা অন্যত্র লিখেছি। সেবারে প্রায় 1 মাস জোড়াসাঁকোয় কাটালাম। সেবক সেবিকা অনেকেই ছিলেন, যদিও সকলে আমারই মতো অ্যামেচার। শিক্ষিত নার্স রাখা চলল না। ডাক্তার রাম অধিকারী বাড়িতেই থাকতেন। তিনি খুব গম্ভীর কণ্ঠে মানসীর কবিতাগুলো আবৃত্তি করে শোনাতেন। কবির তা ভালোও লাগত, এবং প্রতিদ্বন্দ্বী পেয়ে এ বিষয়ে আমারও বেশ উৎসাহ বেড়ে গেল। তাতেও কবি ক্ষুণ্ণ হতেন না, বলতেন, না না, ক্লান্ত হব কেন, শুনতে কষ্ট হবে, এ রচনা তো ঠিক তত মন্দ নয়।
সারা সকাল বৈঠকখানায় ডাক্তারের সভা বসত। ডাক্তার বিধান রায় নিয়মিত আসতেন। কলকাতায় নেমেই অপারেশনের কথা খুব শুনলুম। ডাক্তার ব্যানার্জি অপারেশন করতে ইচ্ছুক, অনেকেই ইচ্ছুক। অপারেশন ছাড়া উপায় নেই। কলকাতা পৌঁছবার 2-3 দিনের মধ্যেই একদিন রাত্রে খুব বাড়াবাড়ি হলো। দুর্ভাগ্যক্রমে সেদিন ডাক্তার রায়ও শিলং গিয়েছিলেন। এমন সময় একদিন পূজ্যপাদ ডাক্তার নীলরতন সরকার এলেন। তাকে ঘিরে সভা বসল, ডাক্তার সভা। সব বয়সের নানা স্তরের খ্যাতিসম্পন্ন নানা ডাক্তারের ভিড় সবসময়ই থাকত। আমরা অর্বাচীনের দল কাছে কাছে ঘোরাফেরা করতে লাগলুম। ভিতরে ঢুকে পড়তে সাহস নেই, অথচ ভারী কৌতূহল। এমন সময় রথিদা আমায় ডেকে রুগী সম্বন্ধে কিছু প্রশ্ন করলেন। সেই সুযোগে স্থানুবৎ এক কোণে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে লাগলুম। আজ পর্যন্ত সেই দিনটি আমার মনে উজ্জ্বল হয়ে আছে। ঋষিতুল্য মানুষ নীলরতন সরকার, সদা প্রসন্ন স্নিগ্ধ মূর্তি। তাকে চিরদিন আমাদের সুহৃদ ও সহায় রূপে জানতুম। তিনি ঘরে ঢুকলেই পরম আশ্বাস পেতুম। তিনি ছাড়াও যে রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধ করে আমরা বাঁচতে পারব, এ কথা তাঁর বর্তমানে বিশ্বাস হতো না। সেই ডাক্তার তখন নিজেই সম্পূর্ণ অথর্ব হয়ে পড়েছেন, হাত পা কাঁপে, বোধহয় বেশি কথাও বলতে পারেন না। তবু তিনি নীলরতন সরকার, চিকিৎসক শ্রেষ্ঠ। তিনি একটা বড় চৌকিতে বসেছেন, আর তাঁকে ঘিরে বসেছেন ডাক্তারের দল। সকলেই বিদ্বান, চৌকস। একজন অপারেশনের প্রয়োজনীয়তা ও সেটা অবিলম্বেই দরকার তা বিশেষ করে বুঝিয়ে বলতে লাগলেন। বক্তব্য শেষ করে তিনি ডাক্তার সরকারের অনুমতি চাইলেন। তাহলে স্যার এখনই করা চলে? না। আবার একজন নানা যুক্তি বিচার করে কিছুক্ষণ বুঝিয়ে সেই একই প্রশ্ন করল, তাহলে স্যার? কোনো রকম উত্তেজনাহীন স্মিত মুখে সেই একই উত্তর দিলেন, না। শেষ না বলে তিনি কম্পিত পদে সিঁড়ির দিকে এগিয়ে চললেন। আলুবাবু বোধহয় তাকে ধরে নামাতে লাগলেন। এমন সময় একটি তরুণ ডাক্তার ছুটে এসে তাকে কি প্রশ্ন করলেন। বোধহয় ভাবার্থ এই যে অপারেশন তো হবে না, তবে এখন কর্তব্য কি। একটু চুপ করে স্থির হয়ে রইলেন সেই জ্ঞানী পুরুষ। তারপর ঈষৎ একটু ফিরে বললেন, MB693। তখন এসব ওষুধের নাম এমন সড়গড় হয়নি। সালফার ড্রাগস একেবারে নতুন উঠেছে। আমি ভাবছি এ কথাটার অর্থ কি। HMV গ্রামাফোন রেকর্ড আছে জানি, কিন্তু MB693 এর মানেটা কি? এটা যে একটা ওষুধের নাম তাই কোনোদিন শুনিনি। নবীন ডাক্তারেরা চিন্তিত মুখে প্রশ্নোত্তর করতে লাগলেন। বিশেষত সকলেই রিয়াকশনের ভয় করছিলেন। যা হোক, সেবার সেই ওষুধেই মোটামুটি সেরে উঠলেন। শান্তিনিকেতনে ফেরবার কথা চলতে লাগলো। আমিও আমার শৈলাবাসে ফিরে এলুম। কয়েক বছর পূর্বেও আমি তাকে কখনো কারুর জন্য বিশেষ ব্যস্ত হতে দেখিনি। একটি গভীর নির্লিপ্ততা তাকে বেষ্টন করে থাকত। যত স্নেহের পাত্রই হোক, তাঁদেরই প্রয়োজন মতো ইচ্ছে মতো তাঁরা আসা যাওয়া করতেন। কাউকে আঁকড়ে ধরা তাঁর স্বভাবই ছিল না। কিন্তু ইদানিং অসুখের মধ্যে কেউ দূরে যাবার কথা বললেই বিচলিত হয়ে পড়তেন। সুধাকান্তবাবুর সাহায্যে ফেরবার কথা তোলা গেল। একেবারে টিকিট করা হয়ে গিয়েছে? একটুক্ষণ সবাই চুপচাপ। রিডিউসড প্রাইস সেলে উঠেছি, এখন আর আমি ইন্টারেস্টিং নই। এই ভর্ৎসনার উত্তরে নতমুখে বসে রইলুম নীরবে। বলতে পারলুম না রোগশয্যার এই প্রান্তটুকুতে থাকতে পারা আমাদের কতখানি কাম্য। বলতে পারলুম না প্রায় অস্তমিত রবির বর্ণচ্ছটা মধ্যাহ্নের ভাস্করের চেয়ে কম মনোরম নয়। বলতে পারিনি এই রুগীর ঘরখানির মধ্যেও মহাকালের পদক্ষেপের তালে তালে তিনি আজও বাজাচ্ছেন উৎসবের রাগিনী। এসব উত্তর তখন কোন শূন্যে হারিয়ে গেল। কিছুক্ষণের স্তব্ধতা ভেদ করে সুধাকান্তবাবু তাঁর স্বভাবসিদ্ধ তরলভাবে বলে উঠলেন, কিন্তু গুরুদেব, এ কথাটা আপনার মাংপবিকে বলা উচিত হয়নি। তুই থাম, তুই এসবের কি বুঝিস? আমি জন্মদিন কবিতাটা থেকে খানিকটা আবৃত্তি করতে লাগলুম।
আমাতে তোমার প্রয়োজন শিথিল হয়েছে, তাই মূল্যমোর করিছ হরণ, দিতেছ ললাটপটে বর্জনের ছাপ। যদি মোরে পঙ্গু করো, যদি মোরে করো অন্ধপ্রায়, যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদোষ ছায়ায়, বাঁধো বার্ধক্যের জালে, তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে সগৌরবে। তারে কেড়ে নিতে শক্তি নাই তব, ভাঙো ভাঙো, উচ্চ করো ভগ্ন স্তূপ। জীর্ণতার অন্তরালে জানি মোর আনন্দ স্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে। সুধা তারে দিয়েছিল আনি প্রতিদিন, চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী। প্রত্যুত্তরে নানা ছন্দে গেয়েছে সে, ভালোবাসিয়াছি। সেই ভালোবাসা মোরে তুলেছে স্বর্গের কাছাকাছি। ঠিক কথা, প্রতিমা অক্ষুণ্ণ রবে, যা হয়েছি তা ফুরাবে না। আর যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। কিন্তু মিত্রা, তুমি সর্বদা আমারই অস্ত্র তোমার হাতে শান দিয়ে রাখো, কাজেই হেরে গিয়েও নালিশ করতে পারি না। এই অক্টোবরের পরেও প্রায় 1 বছর তিনি আমাদের মধ্যে ছিলেন। মাঝে মাঝে 2-4 দিনের জন্য গিয়েছি শান্তিনিকেতনে, কিন্তু বেশি দিন থাকা আর হয়নি। প্রয়োজনও কিছু ছিল না, এবং রোগীর বাড়িতে বেশি ভিড় করাও উচিত হতো না। চিঠিপত্রও বেশি লিখতাম না, পাছে তার উত্তর দিতে বা উত্তর দিতে না পেরে কষ্ট হয়। অন্তর্যামীর মতো সে কথাও তিনি বুঝতে পেরেছিলেন। সুধাকান্তবাবু লিখলেন, আপনার প্রেরিত কমলালেবু দেখে গুরুদেব যে কি আনন্দ পেয়েছেন সেটা ভাষায় বলতে পারবো না। লেবুগুলো দেখেই আমাকে বললেন, বেচারি আমাকে চিঠি লেখে না, পাছে আমার পড়তে বা জবাব দিতে কষ্ট হয়, কিন্তু আমার জন্য সর্বক্ষণ ভাবছে, ইত্যাদি। সেই সঙ্গে একটি কবিতা পেলুম, কম্পিত অক্ষরে সই করে পাঠিয়েছেন। নগাধিরাজের দূর নেবুনিকুঞ্জের রসপাত্রগুলি আনিল এ শয্যাতলে জনহীন প্রভাতের রবির মিত্রতা। অজানা নির্ঝরিণীর বিচ্ছুরিত আলোকচ্ছটার হিরণ্ময় লিপি, সুনিবিড় অরণ্যবীথির নিঃশব্দ মর্মরে বিজড়িত স্নিগ্ধ হৃদয়ের দৌত্যখানি। রোগপঙ্গু লেখনীর বিরল ভাষায় ইঙ্গিতে পাঠায় কবি আশীর্বাদ তার। রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, 25/11/40। এ কবিতা অন্যত্র প্রকাশিত হয়েছে। আজ এইসব ছোটখাটো ঘটনার ভিতর দেখতে পাই সেই আশ্চর্য মানুষের পরিচয়। কি দরদ নিয়ে তিনি দেখতেন তার চারদিকের সকলের মন। মানুষের অন্তঃস্থলে পাঠিয়ে দিতেন স্নেহময় অন্তর্দৃষ্টি কত সহজে। মানুষের স্পর্শ প্রত্যাশী সেই পরম মানবের শেষ কয়েক মাস রোগ ও যন্ত্রণার চেয়েও বেশি কষ্ট ছিল এই যে তাকে চারপাশের জীবনযাত্রা থেকে দূরে চলে যেতে হয়েছিল। প্রতিদিন কত লোকের জীবনধ্বনি প্রতিধ্বনি তুলত তাঁর চিন্তায়, আনন্দে। সংসারের নানা ব্যাপারে স্পর্শিত হতেন প্রত্যহ। সেসব কোনো বড় বড় ঘটনা নয়, সামান্য লোকের সামান্য ছোটখাটো সুখ দুঃখ। ইতিহাস যাহাদের ভোলে অনায়াসে, সভাঘরে যাহাদের স্থান নাই, তাদের সেই প্রতিদিনের জীবন তরঙ্গ তাঁর জীবন স্রোত থেকে সরে যেতে লাগলো দূর থেকে দূরে। তিনি শয্যায় বন্দী, রোগের কষ্টে বন্দী, কানের অশক্তিতে বন্দী। চারপাশের জীবনের সঙ্গে এই বিচ্ছেদে তার পূর্ণ প্রাণের উৎসরণের পথ গেল হারিয়ে। এই সময় যেসব চিঠি লিখতেন তা বেশিরভাগই অন্য কারু হাতের লেখায়। হঠাৎ একদিন তার নিজের হাতের কম্পিত অক্ষরে লেখা একটা চিঠি পেলাম। এই চিঠির মধ্যে
সেই দূরের পথিকের, নিঃসঙ্গ পথিকের পদধ্বনি শোনা যাচ্ছে, যার সম্মুখে অকুল সিন্ধু নিঃশব্দ রজনী, তারই তীর হতে আমি আপনার শুনি পদধ্বনি। কল্যাণী আশু, কাল তোমাকে হতাশ্বাসভাবে চিঠি লিখেছি। আজ বৌমার কাছ থেকে যথাসম্ভব খবর পেয়েছি, অতএব সে চিঠি ক্যান্সেলড। তোমারও অনেক খবর পাওয়া গেল। সব কথা আলোচনা করবার মতো শক্তি নেই, অতএব চুপ করলুম। আমার ভ্রমণ এক ঘর থেকে আরেক ঘরে এবং ঘর থেকে বারান্দায়। সারাদিন কেদারাটাতে বসে তোমাদের সচলতাকে ঈর্ষা করি। বড় ঘর থেকে এসেছি কাঁচের ঘরে, বসে আছি নির্জনে। জানালার ভিতর দিয়ে আলো আসছে। দুর্দিনগ্রস্ত রোগীর পক্ষে এসে একটা পরম লাভ। জীবনের মহাদেশ থেকে আমাকে দ্বীপান্তরে চালান করা হয়েছে। একলা, ঘোর একলা। চললুম। সেলাম। ইতি তোমাদের নির্বাসিত রবীন্দ্রনাথ। 7 জানুয়ারি 41, শান্তিনিকেতন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, golpokothar-asor.org।